আহতদের নিহতদের নিয়ে আসতে লাগলো। তাদের রক্তে ভিজে যাচ্ছে ঘাস মাটি, তাদের আর্তনাদ, পুলিশের হুঙ্কার, ছাত্রদের স্লোগান, চিৎকার, মানে করে সাংঘাতিক একটা রণক্ষেত্র। আমাদের তবুও ইচ্ছে যে অ্যাসেম্বলিতে যাব। তার আগে ওই আহতদের নিয়ে যখন ইমার্জেন্সিতে গেল তাদের সঙ্গে সঙ্গে গেলাম, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। নার্স ডাক্তার তারা সবাই এসে ওদেরকে করতে লাগলো। প্রচুর প্রচুর দেখলাম কত নিহত। শোনা গিয়েছিল যে রাত্রে পুলিশ এসে অনেক লাশ নিয়ে যায়, সেই লাশগুলোর কোনো হদিশ হয়নি, এখন পর্যন্ত কোনো হদিশ হয়নি। আর যাদের কবর চিহ্নিত করা হয়েছিল কয়েকজন ছাত্র, একজন না দুজন, ওদের নাম ভুলে গেছি, ওরা পুলিশের পেছন পেছনে গা ঢাকা দিয়ে, কখনো হামাগুড়ি দিয়ে, কখনো দূরে থেকে ওর সঙ্গে গিয়ে কবরগুলো করে চিহ্নিত করে এসেছিল, তাই বরকত সালামের কবর চিহ্ন পাওয়া যায়। তো এইভাবে তারপরে যখন গুলি থামলো তখন প্রায় বেলা শেষ। এখন যেখানে শহীদ মিনার, ওখানে গেলাম, গিয়ে দেখি রক্তের সমুদ্র, বিশাল জায়গা জুড়ে রক্ত, মানে অত রক্ত একসঙ্গে দেখি, মানে বাংলাদেশের পতাকার লাল সূর্যটা যেন সেদিন সেই রক্তের সমুদ্রে জন্ম লাভ করেছিল। আর দেখলাম এদের রক্তে ভেজা জামা কাপড়, ওখানে একটা গাছের ডালে ঝোলানো আছে, সেখান থেকে রক্ত তখন টিপটিপ করে ঝরে ঝরে পড়ছে, কিছু রক্ত শুকিয়ে গেছে। এছাড়া রফিকের মাথা খুলে গুলিতে উড়ে গিয়েছিল, তার মগজগুলো চারিদিকে ছড়ানো রয়েছে থোকা থোকায় বকুল ফুলের মতো। এই দৃশ্য জীবনে ভুলব না। আর এই দৃশ্য বোধহয় পৃথিবীর কোথাও ঘটেনি, এরকম দৃশ্য। এই মাথার পিঠে সম্পর্কে আমার আর একটা অভিজ্ঞতা আছে। এই মাথার খুলি উড়ে যাওয়ার এই ছবিটা আমানুল হক ছবি তুলেছিলেন, তো এই দিনই ব্লগ করতে পাঠানো হয়েছিল পায়োনিয়ার প্রেসে বোধহয়। তো ব্লগটা তৈরি হলে, ব্লগটা ছিল এসব কিবরিয়া সাহেব, প্রয়াত মন্ত্রী কিবরিয়া, আমাদের ব্যাচমেট, উনি ইকোনমিক্সে পড়তেন, ওর ঘরে ছিল। এরপরে তো পুলিশ মিলিটারি SM হল দখল, ব্যালকনিতে বালিস্তা দিয়ে কামান সাজিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো। ছাত্রদের অনেককে অ্যারেস্ট করলো, অনেকে ভয় পালিয়ে গেল, কিবরিয়াও চলে গেলেন। কিন্তু ওই ব্লকটা তার ঘরে ছিল, উনি যাওয়ার সময় ভিতরে দরজাটা খিলটা খুলে রেখে গেছিলেন। আর ওর ঘরটা ভাগ্যক্রমে প্রবেশ বাড়ির সঙ্গে লাগা ছিল। এই খবরটা আমাদেরকে দেয়া হলো কয়েকদিন পরে আর কি, যখন পুরো ইউনিভার্সিটি মিলিটারির কবলে, এই ইয়েটা করে আনতে হবে। আমি তখন আমার আর বন্ধু রাবেয়া বেগম থাকেন, ওকে সাথে নিয়ে ওকে বাড়ি গিয়ে একটু কথাবার্তা বলি আর একটু থাকি, ওদেরকেও জানতে দিতে চাই না। তো ওরা একটু আড়াল হলে দরজাটা খুট করে খুলে উঠে নিয়ে বুকের মধ্যে রেখে, তখন আমরা ঘোমটা দিতাম আঁচল দিয়ে বুকের মধ্যে রেখে উঠে নিয়ে এসেছিলাম। এখন যে ছবিটা দেখা যায় ওইটা না আনলে আর ওই ছবিটা পাওয়া যেত না। এই একটা মানে দুঃসাহসিক ঘটনা আমার জীবনে ঘটেছিল, এবং তখন ধরা পড়লে কি হতো সে কল্পনা করা যায় না। এবং এটা যে করতে পেরেছিলাম সেইটাই আমার মানে একটা ফিল করি, মানে কি বলবো, যে আমার একটা অদ্ভুত একটা অনুভূতি আমার মনের মধ্যে, যে এটা আমি করতে পেরেছিলাম। ইতিহাসের এই খণ্ডগুলো যেন আমার জীবনের সঙ্গে একাকার হয়ে মিশে গেছে। ইতিহাস তৈরির মানে সেই মুহূর্তে ইতিহাসের সঙ্গে একাত্ম হয়ে গেছে, এইটাই মনে পড়ে আর কি। 21-এর পরে তারপরের দিন তো বিশাল মিছিল হলো, সেই মিছিলে গিয়েছিলাম, সেখানে গুলি হলো, অনেকে মারা গেল। তারপরের দিনও হলো, এদের রক্তে ভেজা কাপড় চোপড় নিয়ে গায়ে জানাজা হলো, এবং সেটা দিয়ে মিছিল হলো, অনেক কিছু। আর তারপরে আমাদের কাজ হলো চাঁদা তোলা, আন্দোলনের জন্য চাঁদা তোলা, শহীদদের জন্য, পরিবারের জন্য এবং অন্য আহতদের সাহায্য হলো। আমরা প্রচুর টাকা তুলেছিলাম। এবং মানে আগে ঢাকার যারা আদি বাসিন্দা, তারা এই আমাদের একটু কি বলবো, একটু রক্ষণশীলতার চাপ দিত আর কি আমাদের, আমরা কারণ পড়ি বা রাস্তায় বেড়ে এরকম। এবং তার তো ছাত্র আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলা, সেটা সমর্থন করতো না, তারা মনে করতো উর্দু আমাদের ভাষা। কিন্তু তখন দেখলো যে নির্দোষ ছাত্রদের এইভাবে গুলি করে মারলো, তারা একেবারে একাকার হয়ে গেল এবং আমাদের যথেষ্ট সাহায্য করেছে, আন্দোলনকে সাহায্য করেছে। তারপরে শহীদ মিনার তৈরি হলো, ইট
বালি সিমেন্ট সব তারা বিনা পয়সায় দিয়ে দিয়েছেন। এই 52 পরবর্তীতে তো মুসলিম লীগের বিরুদ্ধে সারা দেশ মানে তৎপর হলো এবং সারা দেশের মধ্যে যত বিভেদ ছিল সমস্ত বিভেদ মিটে গেল এবং সারা দেশে মানুষ আন্দোলনে সামিল হলো, মানে নারী পুরুষ নির্বিশেষে, এবং বাড়ি বাড়ি স্কুলে স্কুলে শহীদ মিনার তৈরি হলো। আর শহীদ মিনার 23 তারিখ রাত্রে শুরু হয়ে 24 তারিখ সকালে শেষ হলো, আবার 26 তারিখে ভেঙে দিল মিলিটারি, আবার হলো, আবার কতবার সেসব তো আপনারা জানেন। তো তার পরবর্তীতে আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টে হয়ে কাজ করতে লাগলাম মুসলিম লীগের পতনের জন্য। আমাদের ক্যান্ডিডেট ছিলেন মহিলা ক্যান্ডিডেট নূরজাহান মোর্শেদ, সরোয়ার মোর্শেদ সাগরশ্রী। সরোয়ার মোর্শেদ আমার টিচার, উনি তখন বিলাতে গেলেন, আমাকে বললেন, হালিমা নূরজাহান ইলেকশনে দাঁড়াচ্ছে, একটু দেখো। দেখো মানে এই লেখাপড়া ছেড়ে দিয়ে একেবারে তাদের বাড়িতে থাকতাম এবং এই ছাত্রছাত্রীদের জড়ো করে নিয়ে এই ঢাকা, নারায়ণগঞ্জ, মানে এই অঞ্চলের যত, আর এই ঢাকার সাকারিপাড়ার যত অঞ্চল সমস্ত জায়গায় এই ঘরে ঘরে গিয়ে প্রচার করতাম, মিটিং করতাম, এই করেছি দিনের পর দিন, রাতের পর রাত। হোস্টেলে আসতে পারিনি, হোস্টেল তখন আর মানে ঢুকতে দেয় না এমন অবস্থা। আর এর আগে তো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছিল, সেটা অন্য ঘটনা। করে আমরা ওনাকে জয়যুক্ত করলাম এবং ওর বিরুদ্ধে শামসুন্নাহার মাহমুদ তখন কত নাম করা, উনি পরাজিত হলেন এবং সর্বক্ষেত্রেই তো মুসলিম লীগের একেবারে পরাজিত হলো। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট ক্ষমতায় আসলো, কিন্তু ক্ষমতায় আসলে কি হবে, ক্ষমতা তো ইয়ে করে দিল, 92 ক ধারা জারি করে সেটাকে সাসপেন্ড করে দিল। তারপরে তখন এমন অবস্থা হলো, তখন আমার কলকাতায় পালিয়ে যেতে বাধ্য হলাম। সেখানেও বড় বড় মিছিল করেছি, ওয়েলিংটন স্কোয়ারে বিরাট মিছিল, এই ভাষা আন্দোলন, এই যুক্ত ফ্রন্ট জয়, এবং যত মানে এখনো ভাবতে পারি না যে তখন অত আগে এত বিশাল জনতাকে ফেস করেছি এবং কথা বলেছি। 53-তে আমি খুলনাতে চলে যাই, খুলনা স্কুল আর কলেজ থেকে আমাদের ধরে নিয়ে যায় ওখানে পড়াবার জন্য। তো ওখানে গিয়ে হস্টেলে থাকতাম, ছাত্রীদেরকে রাষ্ট্রভাষার আন্দোলনে দীক্ষিত করলাম। আর সবচেয়ে প্রথম প্রভাত ফেরি খুলনা শহরে আমার নেতৃত্বে হলো। ভোরবেলায় যখন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গিয়ে মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন খুলনা শহরের সব কটা জানলা খুলে গেল। নিজে লিখতে শুরু করি স্কুলে থাকতেই, কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায়। ওখানে আমি ছোটদের যে আসর আগুনের ফুলকি, আমি একজন ফুলকি ছিলাম এবং আনন্দের বিষয়ে আমার ফুলকি কার্ডটা এখনো আছে, সেখানে আমি লেখা টেখা পাঠাতাম। এছাড়া ওই নবযুগের মধ্য দিয়ে, ফুলকিদের মধ্য দিয়ে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয় এবং অনেকে হাতে লেখা পত্রিকা বার করতেন, সেই হাতে লেখা পত্রিকায় আমি কবিতা লিখতাম, গল্প লিখতাম। আমাদের স্কুলের মেয়েদের মধ্যেও হাতে লেখা পত্রিকা তৈরি করা হয়েছিল, সেখানে আমার গল্প কবিতা আছে এবং আমি তাতে ব্যঙ্গ কবিতাও লিখেছিলাম। সেটা হলো ইন্ডিয়া বর্জন, ইউরোপ এই ব্রিটিশরা যখন ইয়ে করলো, দেশ ছেড়ে দিতে বাধ্য হলো, সেটা ওই লক্ষণ বর্জন বলে একটা ইয়ে ছিল কবিতা আমাদের ম্যাট্রিকের বইতে, সেটাকে আমি প্যারোডি করি অনেক। এই যেমন আমাদের এখন নদীগুলো মরে গেছে, ওটা দিয়ে আমি লিখেছি, আমাদের ছোট নদী গেছে আজ মরে, বুকে তার চাষিরা চাষবাস করে। বাচ্চাদের বই আমার প্রায় 40 তো পার হয়েছে, 50-এর কাছাকাছি। যে আমি আমেরিকাতে পিএইচডি করেছি চিলড্রেন প্রাইমারি এডুকেশন এবং চিলড্রেন্স লিটারেচার, ওখান থেকে আমি অনেক মানে ইয়ে পেয়েছি, রসদ পেয়েছি। এছাড়া বাচ্চাদের আমি ভালোবাসি, ওরা কি পছন্দ করে, কি কোন গল্প ভালোবাসে, কি ধরনের চিন্তা ভাবনা ওদের, কল্পনার মধ্যে কেমন হঠাৎ করে মিশে যায়, হঠাৎ করে ম্যাজিক এসে যায়, এই সমস্ত। আর আমি লিখতে ভালোবাসি আর কি ছোটদের জন্য। তবে বড়দের জন্য যেহেতু বড় মানুষ, মানে বড়দের জন্য লিখি অল্প স্বল্প। যখন আমি একটা কবিতায় একটা বইতে লিখেছি যে আমি গান পয়েন্টে লিখি, যখন না লিখে পারি না তখন লিখি আর কি, সেই জন্য। তবে বেশিরভাগ সময় আমি ছোটদের জন্য ইয়ে করি। সেটাও আমার ভাষা সংগ্রামের একটা দিক। এর মধ্য দিয়ে বাচ্চারা শিখতে পাবে
আনন্দের মধ্য দিয়ে শিখতে পারবে এবং তাদের যে শিক্ষা সেটা পরিপূর্ণ হবে এবং সেই শিক্ষার আলোতে তারা আরো এগিয়ে যেতে পারবে, তারা নিজেরা লিখতে পারবে।